দাদি সবসময় আমার আম্মাকে পাহারা দিতেন। এই ধরুন আম্মা রান্না করছে, দাদি গিয়ে উকি দিয়ে দেখতেন রান্না ঠিক মতো করছে কিনা, পাতিলের খাবার ঠিক মতো আছে কিনা, নাকি আম্মা কিছু খেয়ে ফেলেছে। খাবার টেবিলেও একই ঘটনা, খাওয়ার সময় আম্মা ঠিক কতটুকু খাচ্ছে, একটু বেশি খেয়ে ফেলছে কিনা। আম্মার অসুখ হলেও দাদির ভয়ে একটু ভালো মন্দ খাবার খেতেও সাহস করতেন না। আম্মা যদি গোসলে যেতেন সেক্ষেত্রেও দাদি পাহারা দিতেন। ঘরের কাজ ফেলে রেখে বেশি সময় ধরে গোসল করছে কিনা। আমাদের বাড়িটা গ্রামে, পুকুর ঘাটে কাজ করতে হতো, অন্যান্য ফ্যামিলির লোকও ঘাটে আসতো। দাদি বারবার চেক করতেন আম্মা ঘাটে বসে কারোর সাথে সলা পরামর্শ করছে কিনা। আবার আমার নানা বাড়ি কেউ গেলে তাদেরকে কিছু দিয়ে দিল নাকি। নানা বাড়িতে বেড়ানো শেষে বাড়ি ফিরলে আম্মার এবং আমাদের কাপড় চোপড়ের সংখ্যা ঠিক আছে কিনা, এসবের সবকিছুই দাদি চেক করতেন। আমার নানা বাড়ির আর্থিক অবস্থা দাদা বাড়ির চেয়ে কিছুটা ভালো, তবুও দাদি মনে করতেন আম্মা কত কিছু যেন দিয়ে এসেছে বাপের বাড়ি। সবকিছুতেই চলতো নজরদারি, একদম গোয়েন্দাদের মতো। আমার ছোট বোনটা যখন আমার গর্বে ছিল তখন অনেক কিছুই দেখেছি, যদিও তখন বুঝতাম না, এখন বুঝি। দাদি ডিমগুলো নিয়ে তার রুমের খাটের নিচে রাখতো। আমার আম্মা যদি দু একটা ডিম খেয়ে ফেলে, অথচ দাদির নিজেরই নাতি নাতনি হবে। আমার যে ওই সময় একটু বেশি খাওয়া উচিত এটা দাদি বুঝতেন না, মনে করতেন আম্মাই মনে হয় খেয়ে ফেলবে। আমার রোগের ইস্যুতেও দাদির সমস্যা ছিল। রোগ হলে দাদি বলতেন আমার নাকি নাটক করে, পেটের ব্যথা, জ্বর, নিউমোনিয়া নিয়ে আমাকে অনেক ভুগতে দেখেছি। কিন্তু ডাক্তার দেখাতে চাইলে দাদি খরচ নিয়ে প্রশ্ন তুলতেন। আবার চাকরি করতেন বেসরকারি হাই স্কুলে, অঙ্কের টিচার, প্রাইভেটও পড়াতেন অনেক স্টুডেন্ট। মোটামুটি ভালো ইনকাম ছিল আব্বার, কিন্তু দাদা দাদি প্রতি মাসে কড়াই গন্ডায় হিসেব নিতেন। প্রত্যেকটা টাকা হিসাব করে বুঝে নিতেন আব্বার কাছ থেকে। মনে হতো যেন তারাই ইনকাম করছে। আব্বা খুব শান্ত স্বভাবের ছিল, প্রতিবাদ করতেই পারতেন না। আব্বা একমাত্র পুত্র বলেই দাদা দাদি সবসময় ব্ল্যাকমেইল করতো। আর আম্মার বিরুদ্ধে তো সারাদিন অভিযোগ চলতোই। পাড়া প্রতিবেশীরা বিভক্ত ছিল, কেউ দাদির পক্ষে, কেউ আম্মার পক্ষে। আম্মার কারো কাছে যেতেন না, পক্ষ বিপক্ষ নিয়ে ভাবতেনও না। একদিন সকালে দেখি দাদি আম্মার সাথে বকাবকি শুরু করছে। সেদিন আম্মা ঘুম থেকে উঠেছিলেন একটু দেরি করে, নিউমোনিয়ায় আক্রান্ত ছিলেন। রাতভর অনেক বেশি কাশি হয়েছে, ঘুমিয়েছে সকালের দিকে, ঘুম ভেঙেছেও একটু দেরি করে। সেই সকাল থেকেই দাদি বকাবকি করেই যাচ্ছিল। আমার তখন বয়স 9 বছর, স্কুল বন্ধ ছিল। আব্বা গিয়েছিলেন বাজারে, আম্মা রান্নাঘরে রান্না করছিলেন। রান্নাঘর থেকে বসত ঘরের মাঝে 2 হাতের মতো দূরত্ব ছিল। দাদি বসত ঘরের দরজায় দাঁড়িয়ে আমাকে বকে যাচ্ছিলেন। আম্মা গরম ডালের বাটি সুতি কাপড় দিয়ে ধরে ঘরে ফিরছিলেন। হঠাৎ করে আমার ছোট বোন উঠোন থেকে এসে পিছন দিয়ে আমাকে জড়িয়ে ধরে। আমার একটু সামনেই দাদি ছিল। ছোট বোন হঠাৎ করে আমাকে জড়িয়ে ধরায় আম্মা একটু অপ্রস্তুত হয়ে পড়েন। হাতে থাকা বাটির গরম ডাল উপচে পড়ে দাদির পায়ে, গরম ডাল দিয়ে দাদির পা পুড়ে যায়। দাদি মেঝেতে গড়িয়ে গড়িয়ে চিৎকার করে কেঁদেছিলেন। আশেপাশের ঘরে সবাই ছুটে আসে দাদির চিৎকারে। দাদি সবার কাছে নালিশ দিয়েছেন, দেরি করে ঘুম থেকে উঠেছে বলে আম্মাকে একটু শাসন করেছে, তাই আম্মা রাগ করে নাকি দাদির পা পুড়িয়ে দিয়েছেন। প্রতিবেশীরাও সকাল থেকে দাদি বকাবকি শুনছেন, তারা বিশ্বাস করছেন দাদির কথা। সম্ভবত আম্মা খেপে গিয়ে দাদির পায়ে গরম ডাল ঢেলে পুড়িয়ে দিয়েছে। তখন আব্বাকে ফোন দিয়ে বাজার থেকে বাড়িতে আনা হয়। আম্মার বিচার বসে, শাশুড়িকে পুড়িয়ে দেওয়ার বিচার। সিদ্ধান্ত হয় আব্বার নিজেরই বিচার করতে হবে। মায়ের অপমান এলাকার কেউ সহ্য করবে না, আমাকে ডিভোর্স দিয়ে বাপের বাড়ি পাঠিয়ে দিতে হবে। সেদিন আব্বার চোখে হতাশা দেখেছিলাম। আব্বা নিজে বিচার শুরু করেন। আম্মা বারবার বলেছিলেন ইচ্ছা করে ডাল ফেলেননি। সকাল থেকে যে দাদি বকাবকি করেছে এটা তো সবাই শুনেছে, সবাই ধরে নিয়েছে আম্মা ইচ্ছা করে ডাল ফেলেছে। এখন মিথ্যা বলছে আব্বার কাছে বাঁচার জন্য, অতএব আম্মার বিচার করতেই হবে। কোন সাহসে শাশুড়িকে পুড়িয়ে দেয়? কত কষ্ট করে আব্বাকে শিক্ষক বানিয়েছেন দাদি। দাদির একমাত্র পুত্র আব্বা, আব্বাকে এত যোগ্য করেছেন পুত্রবধূর হাতে পুড়ে মরার জন্য নাকি? আব্বা দাদিকে নিয়ে হসপিটালে যেতে চাইলেন, তারপর ফিরে এসে বিচার করার আশ্বাস দিলেন। কিন্তু দাদি ডাক্তার দেখাবে না, তার জীবনই রাখবে না, আগে বিচার করতে হবে আম্মার। এমন পুত্রবধূকে বাড়ি থেকে বের না করলে তিনি এক মুঠো ভাতও খাবেন না। আমার 2 ফুপু আছে, তাদের শ্বশুরবাড়ি পাশাপাশি এলাকায়, তারাও ছুটে এসেছিলেন সেদিন আমার আম্মার বিচারের দাবিতে। সবাই দাদির কথাতেই সায় দেয়, আগে বউয়ের বিচার করতে হবে, তা না হলে আজকে ডাক্তার দেখিয়ে কি লাভ, বেঁচে থেকে কি লাভ। যে কোনো দিন বৌমা তো আবার মাইর দিতে পারে শাশুড়িকে। ফুপুরা বলেন আব্বা নাকি চালাকি করছেন, তাই আম্মাকে বাঁচিয়ে দেওয়ার জন্যই দাদিকে আগে হসপিটালে নিতে চাইছেন। দাদি ও ফুপুদের সাথে তাল মিলালো। অবশেষে আম্মার বিচার শুরু হলো। আব্বা নিজেই বিচার করতে বাধ্য হলেন। ভয়েস এন্ড ভিডিও জান্নাত স্টোরি। আব্বা সেদিন আমার আম্মার বিচার করলেন। সবাই অনুরোধ করেছিল আম্মাকে তালাকের ব্যবস্থা করার জন্য, কিন্তু আব্বা তালাক দেননি। বিচারে আম্মাকে বাড়ি ছেড়ে যাওয়ার নির্দেশ দিলেন, আর কখনো যেন বাড়িতে না আসা হয় সেটাও জানিয়ে দিলেন। উপস্থিত সবাই ভীষণ খুশি হলো। আমারও ভীষণ রাগ। আমাদের 3 ভাই বোনকে সাথে নিয়ে চলে এলেন, আশ্রয় নিলেন বাপের বাড়িতে। মামিরা কোনোভাবে আমাদেরকে মেনে নিতে চাচ্ছিলেন না। নানি জীবিত ছিল, তাই একটু আশ্রয় দিয়েছিল। আমার নামটাই তো বলা হয়নি, আমার নাম ফারদিন মিহির। তখন আমার বয়স 9 বছর। নানা বাড়িতে নানির রুমে আম্মা আমাদেরকে নিয়ে থাকতো। সবাই বোঝা মনে করলো নানি অতটা খারাপ ব্যবহার করেনি, যদিও একটু বিরক্ত হয়েছিলেন। নানা বাড়ি দাদা বাড়ি সবাই ভেবেছিল আব্বা ডিভোর্স লেটার পাঠিয়ে দিবে। অবাক বিষয় হলো কয়েক মাসের মধ্যেও আব্বা ডিভোর্স লেটার পাঠালেন না। দাদি ভীষণ চাপ দিতে লাগলেন আব্বাকে। আব্বা সবসময় বলেছিলেন প্রয়োজন একা থাকবেন, তবু আর দ্বিতীয় বিয়ে করবেন না। এদিকে নানা বাড়ি থেকেও নানি আব্বার কাছে খবর পাঠিয়েছিলেন ডিভোর্স লেটার পাঠানোর জন্য। আমাকে না জানিয়ে গোপনে খবর পাঠিয়েছিলেন আব্বার কাছে। আব্বা ডিভোর্স লেটার পাঠাননি। নানির ইচ্ছা ছিল ডিভোর্স লেটার পেলে আমাদের 3 ভাই বোনকে অন্যের কাছে পালক দিয়ে দিবে
আর আমাকে আবার বিয়ে দিবে। কিন্তু আব্বা তো ডিভোর্সই দেননি, আবার মেজো মামাও রাজি ছিলেন না আম্মার ডিভোর্সে। শুনেছি দাদা বিছানায় পড়েছিলেন 6 মাস পরে। দাদি একা সংসার সামলাতে না পেরে বিয়ের জন্য অনেক চাপ দিয়েছিলেন আব্বাকে, অনেক চেষ্টা করেছিলেন আবার বিয়ে করাতে, কিন্তু আব্বা আর বিয়ে করেননি। আমরা যখন দাদা বাড়িতে ছিলাম তখন থেকেই দাদা দাদি আব্বার হাত থেকে সব টাকা নিয়ে যেতেন, মানে বেতন পেয়ে আর প্রাইভেট পড়িয়ে যা পেত সবই তারা নিয়ে যেত। আমরা চলে আসার পরও একইভাবে দাদা দাদি টাকা পয়সা নিয়ে যেতেন। আব্বা ভীষণ নিরীহ এবং খুব শান্ত মানুষ ছিলেন, ধৈর্যশীল খুব, একমাত্র পুত্র বলে ব্ল্যাকমেইল করতো। এদিকে আমরা নানা বাড়িতে চলে আসার পরে আব্বা টাকা দিয়ে তো দাদির সংসার চলতোই, বাকি টাকা আমার 2 ফুপুর জন্য খরচ করতেন। বাড়িতেই তো আব্বা প্রাইভেট পড়াতেন, কয়জন ছাত্র প্রাইভেট পড়ায়, কত টাকা করে পায়, সব হিসাব দাদির কাছে ছিল। বেতনের টাকার হিসাবও দাদির কাছেই ছিল। দাদি সবসময় আব্বাকে নজরদারিতে রাখতেন যাতে কোনো টাকা আম্মাকে দিতে না পারে। শুনেছিলাম আব্বা রাত করে বাড়িতে আসতেন। আমার ফুপুরা আমাদের নানা বাড়ির প্রতিবেশীদের সাথে যোগাযোগ রেখেছিলেন আব্বা গোপনে আমাদের সাথে দেখা করতে আসে কিনা, আমার জন্য টাকা পাঠায় কিনা, এসব তদারকি করার জন্য। নানা বাড়ি আর দাদা বাড়ি পাশাপাশি এলাকায়, তদারকি করাটা খুব কঠিন নয়। আব্বা কখনো টাকা পাঠাননি আমাদের জন্য, দেখতেও আসেননি। তবে শুনেছি আমাদের স্কুলের সামনে এসে মাঝে মধ্যে দূরে দাঁড়িয়ে থাকতেন, আড়াল থেকে আমাদেরকে দেখে যেতেন। এভাবে কেটে যায় 2 বছর। ভীষণ কষ্ট হয় আমাদের নানা বাড়িতে। আমরা একরকম বোঝার মতোই ছিলাম সবাই, সবাই খেয়ে যা থাকতো সেটাই খেতে দেওয়া হতো আমাদেরকে। আমার অসুখ হলেও ওষুধ কিনে দেওয়ার কেউ ছিল না। মামিরা কত ভাবে খারাপ ব্যবহার করতো। এরই মধ্যে আমার ক্লাস 5-এর সমাপনী পরীক্ষা শেষ হয়। পরীক্ষা শেষে আমাকে হাই স্কুলে ভর্তি করানো হয়, আব্বার স্কুলে নয়। আব্বা তো হাই স্কুলের গণিত শিক্ষক। আব্বা আশা করেছিলেন তার স্কুলে আমাকে ভর্তি করানো হবে, কিন্তু আম্মারও ভীষণ রাগ। আম্মাও চাননি আব্বা আমাদের মুখ দেখুক, তাই ভর্তি করিয়েছেন অন্যত্র। কয়েকদিনের মধ্যেই আব্বার কানে চলে যায় আমি অন্য স্কুলে ভর্তি হয়েছি। আমার সমাপনী পরীক্ষার রেজাল্টও খুব বেশি ভালো হয়নি। এরপরে হঠাৎ একদিন সন্ধ্যায় আব্বা এসে হাজির হন আমাদের নানা বাড়িতে। এই 2 বছরে আব্বা একদিন ফোনেও কথা বলেননি আম্মার সাথে। অবশ্য আম্মা নিজে ফোন ব্যবহার করেননি, ফোন ভেঙে ফেলেছিলেন রাগে, পরে আর ফোন কেনা হয়নি। নানা বাড়িতে কে কিনে দিবে মুঠো? আব্বা চাইলে অন্যদের ফোন দিয়ে কল করে আমার সাথে কথা বলতে পারতেন, সেটাও কখনো বলেননি। এদিকে 2 বছর পরে এসে হাজির হলেন নানা বাড়িতে। আমার ছোট বোনটা আব্বাকে দেখে চিনতেও পারেনি। আমরা বড় দুজন দৌড়ে গিয়েছিলাম আব্বার কাছে। সেদিনও আব্বার সাথে করে কিছুই আনেননি। মেজাজও ভীষণ গরম ছিল। নিরীহ আব্বার এতটা মেজাজ কোনোদিনই দেখিনি আমরা। ঘরের মধ্যে মামিরা বলা বলি করছিল, এতদিন পর আসছে অথচ পোলাপানের জন্য কিছুই আনে নাই, এটা কেমন বাপ? সবার কথা শুনে আমার যেন আরো বেশি কষ্ট পেলেন। সত্যিই তো এতদিন পরে এসেছে, বাচ্চাদের জন্য তো কিছু নিয়ে আসতে পারতো। আব্বা আম্মার সাথে সাক্ষাৎ করার ইচ্ছা পোষণ করলেন, কিন্তু আম্মা কিছুতেই দেখা করবেন না, কিছুতেই না। আব্বাও না দেখা করে ফিরবেন না। প্রায় 3 ঘন্টা বসেছিলেন আব্বা। অবশেষে আম্মা পর্দার আড়াল থেকে কথা বললেন। আবার প্রথম মোর প্রশ্ন ছিল কেমন আছো? আম্মা জবাব দেননি, কিন্তু দ্বিতীয় প্রশ্ন শুনে আম্মা সহ সবাই অবাক হয়ে গেলেন। এটা যেন অবিশ্বাস্য এক ঘটনা। সত্যিই কত কিছু ঘটে যায় আমাদের অজান্তে। সেদিন এক নির্মম সত্য বেরিয়ে আসে। আব্বা অনুরোধের সুরে আম্মাকে বলেন বাড়ি চলো। আব্বা আম্মা দুজনে বিছানা সজ্জায়। আম্মা মুখের উপর জবাব দিলেন কখনোই না, আর কখনোই যাব না। আব্বা রেগে গিয়ে বললেন এখান থেকে কি করবা? মিহিরের রেজাল্ট তো ভালো হলো না। আমি জানতাম তুমি নিজে পড়তে বসাওনি, একটু প্রাইভেট তো পড়াতে পারতা। প্রাইভেট পড়াবো মানে? আপনি টাকা দিছিলেন, খোঁজ নিছিলেন বউ পোলাপানের? আম্মা চেঁচিয়ে জবাব দিল, বাড়ি বাড়ি ঘুরে রাত 12টা পর্যন্ত প্রাইভেট পড়িয়েছি, কত কষ্ট করে তোমাদেরকে টাকা দিয়েছি, 2 বছরে 2টো ফোন কিনে দিয়েছি, তুমি একবারের জন্য কথা বলো নাই আমার সাথে। মিহিরকে একটু প্রাইভেটও পড়াওনি, আর এখন বলছো আমি টাকা দিয়েছি কিনা? আব্বা মাকে কড়া জবাব দিলেন। আম্মা যেন তব্দা হয়ে গেলেন। আব্বা 2টো মোবাইল ফোন দিয়েছে, আমাদের খরচের টাকাও দিয়েছে, অথচ আমরা কিছুই জানতাম না। আম্মা তৎক্ষণাৎ প্রশ্ন করলেন কার কাছে দিছেন আপনি টাকা আর মোবাইল? এসব থাকলে কি আর আমাদের এত কষ্ট করা লাগতো? আব্বা জবাব দিলেন তোমার মেজো ভাইয়ের কাছে দিয়েছি প্রত্যেক মাসের খরচ। আমি গোপনে রাত 12টা পর্যন্ত ব্যাচ করে মানুষের বাসায় গিয়ে প্রাইভেট পড়িয়েছি, কত কষ্ট করে টাকা পাঠিয়েছি তোমাদেরকে, মোবাইল ফোন কিনে দিয়েছি মেজো ভাইয়ের কাছেই। মেজো মামা বাড়িতে ছিলেন না, স্থানীয় বাজারে ছিলেন তিনি। মেজো মামির মুখখানা যেন আব্বার কথা শুনে চুপসে গেল। আমার মামাতো বোনটা ইন্টারমিডিয়েটে পড়তো, তড়িঘড়ি করে নিজের রুমে চলে গেল। মনে হলো যেন মামি আর মামাতো বোন সবই জানতো আগে থেকেই। এদিকে আমরা সবাই বোকা বনে গেলাম, কত কষ্ট করেছি নানা বাড়িতে, অথচ জানতামই না আব্বা টাকা পাঠাতো মাসে মাসে। 2টো বছর আমরা কত কষ্ট করেছি, ঈদেও আমাদেরকে কেউ একটা নতুন জামা কিনে দেয়নি। আব্বা টাকা পাঠায় জানলে আম্মা তো মাঝে মাঝে আমাদেরকে একটু ভালো ভালো খাবার দাবারের ব্যবস্থা করতো, কিন্তু কোনো কিছুই তো হয়নি। তবে গত 2 বছরে নতুন 2টো ফোন এসেছিল মেজো মামার পরিবারে। ফোন দুটোর একটা আমার মামাতো বোন চালায় আর একটা মামি চালায়, অথচ আমার জন্য ফোন পাঠিয়েছিল। মেজো মামা ভেবেছিল আব্বা আমার হয়তো আর কোনোদিন মিল হবে না, আব্বা নিশ্চিত ভাবে আমাকে ডিভোর্স দিয়ে দিবে, তাই হয়তো মেজো মামা এমনটা করেছিলেন। আম্মা আর 1 মিনিটও দাঁড়িয়ে থাকেননি, মেজো মামি এবং মামাতো বোনের নিকট থেকে মুঠোফোন একরকম ছিনিয়ে নিয়ে এসেছে। আব্বাকে অপেক্ষা করতে বলে মিনিট 20 মধ্যে আমাদেরকে তৈরি করে নিয়েছে। তারপরই রওনা করলো আব্বার সাথে। আসার আগে শুধু নানির সাথে আলাপ করেন আম্মা, আর একটা লোকের সাথেও কথা বলেনি। নানা বাড়ি থেকে বের হতেই দেখা হলো মেজো মামার সাথে পথে। উনি ঘরে ফিরছিলেন তখন। আম্মা সামনে দাঁড়িয়ে গিয়ে খুব কঠিন কণ্ঠে বললেন আমার পাওনা বুঝিয়ে দিও ভাই, আর তুমি যা বেইমানি করছো তার কোনো শেষ নাই। শ্বশুরবাড়ি মানুষ বা অন্য বাড়ির মানুষজন বেইমানি করলে মানা যায়,
কিন্তু তুমি আপন ভাই হইয়া এই বেইমানি করতে পারলে আমার সাথে? আমার যাবতীয় সম্পদ হিসাব মতো দিয়া দিও, আল্লাহ যেন আর কোনোদিন তোমার সাথে আমার দেখা না করায়। সেদিনে আমরা চলে আসি দাদা বাড়িতে। দাদা দাদি সত্যিই বিছানা সজ্জা ছিলেন। দাদি অসুস্থ হয়েছিলেন মাসখানেক আগেই। পুরো সংসার, দাদা সেবা আর সব একসাথে করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন দাদি। আব্বা আম্মাকে বললেন একজন কাজের লোক ঠিক করে নিও, খুব সকালে সে কাজগুলো করে দিয়ে যাবে। আম্মা ঘুমের ওষুধ খেয়ে ঘুমাতো, এখন আর খুব সকালে সজাগও হতে পারে না। আম্মা ওঠার আগে কাজের লোক এসে প্রতিদিন কাজ করে দিয়ে যাবে। আম্মা রাগ দেখিয়ে বলতো আমি কোনো কাজ করতে পারবো না। আব্বা মিষ্টি হেসে জবাব দিলেন বাসায় থাকলে আমি নিজেই আমার আব্বা আম্মা দুজনের সেবাই করব, বাকিটা তুমি কইরো। দাদি কিন্তু আম্মাকে ছাড় দেননি। আব্বা বাজার করে আনলে জিজ্ঞাসা করতেন কতটুকু বাজার এনেছে। এরপর থেকে আব্বা 2 হালি ডিম এনে বলতো 1 হালি এনেছি। মাছ 2 কেজি আনলে বলতো 1 কেজি এনেছি। কারণ দাদি বিছানায় শুয়ে শুয়ে খবরদারি করতে চাইতো, সব জিনিসের হিসাব আদায় করতে চাইতো। আম্মা একটু খেয়ে ফেলেছে কিনা সেই টেনশনে বিছানা সজ্জা থেকেও ছটফট করতো। আব্বা আগে সব কমিয়ে কমিয়ে বলতো। ফুপুরা আসলে তারা দাদিকে অনেক কুবুদ্ধি কুপরামর্শ দিত। দাদি শুয়ে শুয়ে আম্মাকে গালিগালাজ করতেন। তবু আম্মা আর বাবার বাড়ি যাননি। তুলনামূলক ভাবে দাদির অত্যাচারও কমে গিয়েছিল। হাঁটাচলা করতে না পারার কারণে ঝামেলাও করতে পারতো না। ফুপুরাও বেশি ঝামেলা করতো না, ভয়ও ছিল তাদের। ঝামেলা করলে যদি আম্মা সেবা না করে দাদি, তাহলে তো তাদেরকে টানতে হবে দাদিকে, এই ভয়ে ছিল তাদের মাঝে। তারপরও দাদি শুয়ে শুয়ে যথাসম্ভব আম্মাকে জ্বালিয়েছে। এভাবে বিছানায় শুয়ে থাকাটা যে কি কষ্টে সেটা হয়তো দাদি টের পেয়েছিলেন। অনেক খারাপ লাগলো আম্মা আর আমার নানা বাড়ি যাননি, নানি মৃত্যুর সময় গিয়েছিলেন। যৌবনে আম্মাকে কষ্ট দিয়েছিলেন দাদি, দাদির কারণে শ্বশুর বাড়িতে কষ্ট পেয়েছিলেন আম্মা। বাবার বাড়ি থেকেও বেইমানের শিকার হন। সে বাড়ির সাথে আমার কখনোই সহজ হতে পারেননি। বাবার বাড়ির নাম শুনতেও পারতেন না। প্রথমে আমার শ্বশুর বাড়ির প্রতি ক্ষিপ্ত ছিলেন, পরে চরম ক্ষিপ্ত হয়েছিলেন বাবার বাড়ির উপরে। আমাদেরকে সবসময় বলতেন আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না। আমার এক জীবনে বাবার বাড়ি শ্বশুর বাড়ি দুদিক থেকে কষ্ট পেয়েছিলেন। আম্মা দাদা বাড়িতে ফিরে আসার বছর 2-এর মধ্যেই মারা যায়। হয়তো ওভাবে বিছানায় শুয়ে দাদি তার সাজা ভোগ করেছিলেন। তাদের মৃত্যুর পরে আব্বা খুব দ্রুত ফুপুদের সম্পত্তি বুঝিয়ে দিয়েছিলেন, যেন কেউ আম্মার উপর খবরদারি করতে না পারে। আম্মা বাপের বাড়ির কষ্টটাকে বেশি কষ্ট হিসেবে নিয়েছিলেন, কারণ আম্মার কষ্টের দিনে প্রতারণা করেছিলেন তারই আপন ভাই। আমরা দাদা বাড়িতে আসার 1.5 বছর পরে মামাতো বোনের বিয়ে হয়। যে মামাতো বোনটা আম্মার মুঠোফোন ব্যবহার করেছিল তার শ্বশুর বাড়িতে বনিবনা হতো না। বছর 4 পর সেই মামাতো বোনটা 2টো সন্তান নিয়ে তার বাপের ঘরে ফিরে আসে। আম্মা সবসময় বলতেন আমার ভাইয়ের প্রতারণায় তোর বাপের আমি 2টা বছর অনেক অভিশাপ দিছি। সেই অভিশাপ তোর বাপের গায়ে লাগে নাই, হয়তো তোর মামার ফ্যামিলিতেই লাগছে। এই কারণে আমার ভাইয়ের মেয়েটাও সন্তান সহ বাপের বাড়িতেই ফিরে আসছে। ঠিক সেই দিন আমার মতো কইরাও ও ফিরে আসছে। এগুলো আল্লাহর ইশারা। আমাকে আব্বা স্কুলে ভর্তি না করিয়ে অন্য স্কুলে ভর্তি করিয়েছিলেন আম্মা। সমাপনী পরীক্ষায় আমার রেজাল্টও খারাপ হয়। সেই ক্ষোভে 2 বছর পর গিয়ে আব্বা হাজির হয়েছিলেন নানা বাড়িতে। তখনই প্রকাশিত হয় সব সত্য। আম্মাও ফিরে আসে তার স্বামীর বাড়িতে। আমার আম্মা আর কোনোদিন বাপের বাড়ি মানুষকে পছন্দ করেননি। আমার ফুপুদের সাথে পরে যদিও বেশ মিশে গিয়েছিলেন, কিন্তু বাবার বাড়ি ছিল মায়ের এক জীবনের অভিমানের কারণ। ধন্যবাদ সবাইকে। গল্পটি কেমন লাগলো সবাই জানাবেন। এরকম সুন্দর সুন্দর গল্প পেতে চাইলে অবশ্যই সবাই পেজে লাইক কমেন্টস করে পাশেই থাকবেন। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমার সাথেই থাকুন। ধন্যবাদ।